Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? গল্প শোনার জন্য ঠিক কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করে আছেন তা আমার জানা নেই। তবে আমি গল্প শোনানোর জন্য অপেক্ষা করে আছি সেই সকাল থেকে। আপনারা শুনছিলেন তানভীর আহমেদ সৃজনের লেখা গল্প শুরুর আগে। গতকালকে শুনেছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায় থেকে। আপনাদের সাথে কণ্ঠে আছি আমি, জারিন খান। আজ অফিস থেকে বাসায় ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছে রায়হানের। দেরির কারণ ঢাকা শহরের জ্যাম। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে বাড্ডা থানার সেই এসআইয়ের নিয়ে আসা ফাইলটা নিয়ে বসেছে সে। আজ দুপুরে বাপ্পাদিত্য ফাইলের জেরক্স কপি এবং সিসিটিভি ফুটেজের সিডিটা তার কাছে দিয়ে যাওয়ার পরই সে দেখা করেছে ডিসি ডিবি রাশেদ মজুমদারের সঙ্গে। তাকে সে জানিয়েছে যে সে এই কেসটার দায়িত্ব নিতে আগ্রহী। অবশ্য বাপ্পাদিত্য যে এই কেসটা নিয়ে তার কাছে এসেছিল এই ব্যাপারটা চেপে গেছে সে। ডিসি সাহেব বেশ অবাকই হয়েছেন রায়হানের এহেন আবদারে। যে রায়হান সিদ্দিকী বিগত ৫ বছরে এত বড় বড় কেস সমাধান করে এসেছে এবং যার অসাধারণ ট্র্যাক রেকর্ডের জন্যে তাকে ডিবিতে পোস্টিং দেওয়া হয়েছে, সেই রায়হান সিদ্দিকীর আগ্রহ এরকম অতি সাধারণ একটা কেস নিয়ে? এই ব্যাপারটা ভদ্রলোক ঠিক হজম করে উঠতে পারছিলেন না। দেখুন স্যার, ডিসি রাশেদ মজুমদারের উদ্দেশ্যে রায়হান বলেছিল, এমনও তো হতে পারে যে আপাতদৃষ্টিতে এটাকে অতি সাধারণ ওপেন অ্যান্ড শাট কেস বলে মনে হলেও হয়তো এটা আসলে এতটাও সাধারণ কেস না। হতে পারে যেই গুজবের কারণে ভিকটিম ভদ্রমহিলাকে গণপিটুনিতে প্রাণ হারাতে হলো, সেই গুজব কারও ইচ্ছাকৃতভাবে রটানো। রায়হানের দিকে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবছিলেন ভদ্রলোক। তারপর বলেছিলেন, ঠিক আছে, তোমার যেহেতু এমনটা মনে হচ্ছে তাহলে আমি আইজি স্যারের সঙ্গে কথা বলে দেখি। আইজি স্যার যদি মনে করেন যে এই কেসে তদন্ত করার মতো কিছু আছে এবং তিনি যদি এই কেসটা ডিবিতে হ্যান্ডওভার করেন, তাহলে এই কেসটায় আমি তোমাকেই রেফার করব। হাসি মুখে ডিসি সাহেবকে ধন্যবাদ জানিয়ে রায়হান আরেকটা অনুরোধ করে বসেছিল তাকে। সে চাই এই কেসটা যদি ডিবির কাছে আসে তাহলে বাড্ডা থানার এসআই বাপ্পাদিত্য ভট্টাচার্য এই কেসটাতে তার সঙ্গে কাজ করুক। ডিসি রাশেদ মজুমদার অবশ্য এ নিয়ে কোনো কথা দেননি তাকে, শুধু বলেছেন যে তিনি এই ব্যাপারটা দেখবেন। এখন দেখা যাক তিনি কতদূর কি দেখেন। সত্যি বলতে বাপ্পাদিত্য ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে রায়হানের। পছন্দ তার তখনই হয়েছিল যখন বাপ্পাদিত্য এই কেসের ফাইলটা তার সামনে রেখে পুরো কেসটা তার কাছে ব্যাখ্যা করার পরে নিজের সন্দেহের কথা তাকে খুলে বলেছিল এবং নিজের সন্দেহের পক্ষে অকাট্য সব যুক্তি দেখিয়েছিল। তার একটা যুক্তিও ফেলে দেবার মতো না। কিন্তু রায়হানই বা কী করবে? আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করার পক্ষপাতী না সে। তাই সে প্রথমে বাপ্পাদিত্যকে বলেছিল যে এই কেসে তার পক্ষে কিছুই করা সম্ভব না। কিন্তু এই কেসটায় তার দুর্বলতার জায়গাটা জানার পরে সত্যি বলতে রায়হান কিছুটা আবেগপ্রবণই হয়ে গিয়েছিল, যদিও সেটা খুবই অল্প সময়ের জন্য। তবে আবেগপ্রবণ হোক আর যাই হোক, আইনের রক্ষক সে। আইনের রক্ষকদের আবেগতাড়িত হলে চলে না। এই মামলাটা যদি আইনি প্রক্রিয়ায় তার কাছে আসে তাহলেই কেবল সে এতে হাত দেবে। যাই হোক, বাপ্পাদিত্যর রেখে যাওয়া ফাইলটার প্রথম পাতায় খানিকক্ষণ চোখ বুলিয়ে পরের পাতায় চলে গেল রায়হান। প্রথম পাতায় নিহতের নাম, পরিচয় আর তার সম্পর্কে বিস্তারিত তথ্য। দ্বিতীয় আর তৃতীয় পাতা জুড়ে সুরতহাল রিপোর্ট। আর তার পরের 2 পাতা জুড়ে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। ফাইলে এই কেসের যে বিবরণ লেখা আছে আর এসআই বাপ্পাদিত্য ভট্টাচার্যের মুখে রায়হান যা কিছু শুনেছে সে অনুযায়ী এই কেসের পুরো ঘটনাটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম। আজ থেকে 5 দিন আগে রেহনুমা আক্তার রানু নামের একজন ভদ্রমহিলা সকাল 10টার দিকে রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত সানফ্লাওয়ার গার্লস স্কুলে যান নিজের মেয়েকে ভর্তি করানোর ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে।
ভদ্রমহিলা যখন প্রধান শিক্ষকের অফিস রুমে বসে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ করেই নীল রঙের টি-শার্ট পরিহিত ২০-২২ বছর বয়সী এক যুবক একটা রড হাতে ছেলে ধরা বলে চিৎকার করতে করতে স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। যুবকটি একজন সবজি বিক্রেতা, নাম সবুজ। স্কুলের গেটের উল্টো দিকে একটা মুদির দোকান আর একটা ছোট্ট চায়ের দোকানের মাঝখানে যে সবজির দোকানটা, সেটা তার। সে চিৎকার করতে করতে স্কুলের ভেতরে ঢুকে পড়ার পর তাকে ঘিরে স্কুলের দারোয়ান, দপ্তরি, শিক্ষক এবং বাচ্চাদের অভিভাবকদের ভিড় জমে যায়। সবাই তাকে প্রশ্ন করে, কে ছেলে ধরা, কোথায় ছেলে ধরা? তখন সে বলে, লাল কামিজ পরিহিত একজন মহিলাকে সে স্কুলের ভেতরে ঢুকতে দেখেছে। সেই মহিলাকে নাকি সে এর আগেও অন্য একটা স্কুল থেকে দুজন বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে দেখেছে। ওই দুজন বাচ্চাকে পরে আর খুঁজে পাওয়া যায়নি। সবুজের এই কথা শুনে অভিভাবকদের মধ্যে আতঙ্কের গুঞ্জন ওঠে। তাদের ভেতর থেকেই একজন চেঁচিয়ে বলে ওঠে, সে লাল কামিজ পরা ওই মহিলাকে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকতে দেখেছে এবং মহিলা এখনও প্রধান শিক্ষকের কক্ষেই আছেন। প্রায় সঙ্গে সঙ্গেই সবজি বিক্রেতা সবুজকে ঘিরে থাকা জটলাটা প্রধান শিক্ষকের অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তাদের সঙ্গে যোগ দেয় সবুজও। প্রধান শিক্ষকের অফিস রুমের সামনে পৌঁছেই সবাই মিলে দরজা ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ে অফিস রুমের ভেতরে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান প্রধান শিক্ষক এবং তার টেবিলের উল্টো দিকের একটা চেয়ারে বসে রানু। তাদের দুজনের মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগেই রানুর উপরে ঝাঁপিয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণের মাঝেই সবাই মিলে তাকে হিড়হিড় করে টেনে হিচড়ে বাইরে বের করে এনে আছড়ে ফেলে স্কুলের মাঠে। তারস্বরে চিৎকার করতে থাকেন রানু। নিজেকে নির্দোষ দাবি করে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকেন বারবার। দুহাত জোর করে একাধিকবার বলেন, তার একজন মেয়ে আছে, মেয়েটা অনেক ছোট, সেই মেয়েকে স্কুলে ভর্তি করানোর ব্যাপারে কথা বলতেই তিনি এসেছেন। কিন্তু সেসব শোনার বিন্দুমাত্র সময়ও নেই যেন গুজবে খেপে ওঠা জনতার, কিংবা তাদের মনুষ্যত্ব হয়তো এতটাই লোপ পেয়েছে যে মানুষের ভাষায় বোধগম্য হচ্ছে না তাদের। হাতের কাছে যে যা কিছু পাচ্ছে তা দিয়েই বেধড়ক পেটাচ্ছে একজন নিরীহ মানুষকে। বেশিরভাগই হাতের কাছে তেমন কিছুই পায়নি, অবশ্য তাতেও থেমে থাকেনি তারা। খালি হাতেই মহিলাকে বেদম মারধর করে নিজেদের বীরত্ব জাহির করে যাচ্ছে। দেখতে দেখতে এক পর্যায়ে স্থিমিত হয়ে এলো মহিলার আর্তচিৎকার। নিস্তেজ হয়ে আসতে লাগলো তার দেহ। তবুও থামল না গণপিটুনি, চলতেই থাকলো। ৩০০ থেকে ৪০০ দুপিয়ে দৈত্য মিলে একা একজন মানুষকে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। তখনও কিছুটা প্রাণশক্তি অবশিষ্ট ছিল রানুর দেহে। ক্ষীণ স্বরে মিনমিন করে কি যেন আওড়াচ্ছিল সে। এমন সময়ে ভিড় ঠেলে রড হাতে রানুর দিকে এগিয়ে আসতে দেখা যায় সবজি বিক্রেতা সবুজকে। তার চোখে মুখে বিরাজ করছে এক অপার্থিব হিংস্রতা। রানুর কাছাকাছি এসে তার বুকের উপরে ডান পা তুলে দিল সে। তখনও জটলার ভেতর থেকে রানুর উপরে ক্রমাগত কিল, ঘুষি, লাথি, লাঠির আঘাত ইত্যাদির বর্ষণ চলছেই। এরই মধ্যে সবুজ হাতে ধরে রাখা লোহার রডটা উঁচিয়ে ধরে সেটা দিয়ে সজোরে আঘাত হেনে বসল ঠিক রানুর মাথা বরাবর। বেচারি রানু চিৎকার করার ক্ষমতা হারিয়েছিলেন আরও বেশ খানিকক্ষণ আগেই। তার মুখ দিয়ে ক্ষীণ একটা গোঙানির মতো আওয়াজ বেরোল কেবল। তাও চাপা পড়ে গেল দুপে দৈত্যদের হইচইয়ের আড়ালে। ওদিকে লোহার রডটা দিয়ে বারংবার আঘাত করে যেতেই লাগলো সবুজ। যখন তার অফিস রুম থেকে রেহনুমা আক্তার রানুকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, স্কুলের প্রধান শিক্ষক তখনই থানায় ফোন করে দিয়েছিলেন। বাড্ডা থানা সানফ্লাওয়ার গার্লস স্কুল থেকে খুব একটা দূরে নয়। রাস্তায় যানজট থাকলেও পুলিশের আসতে কোনোভাবেই ১০ মিনিটের বেশি সময় লাগার কথা না। তবুও প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের মতো সময় কেন লেগেছিল, এ প্রশ্নের উত্তরে বাপ্পাদিত্য রায়হানকে জানিয়েছে, থানা থেকে ফোর্স নিয়ে বের হয়ে কিছু দূর গিয়েই ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন গাড়ি থামাতে বলেছিলেন। তারপর একজন কনস্টেবলকে পাঠিয়েছিলেন নিজের স্ত্রীর নম্বরে ফ্লেক্সি লোড করতে, এবং আরেকজন কনস্টেবলকে পাঠিয়েছিলেন সামনের একটা চায়ের দোকান থেকে ১ কাপ চা নিয়ে আসতে। স্ত্রীকে ফ্লেক্সি লোড করা এবং চা খাওয়া শেষ করে তারপর আবার গাড়ি স্টার্ট দিতে বলেছিলেন তিনি। এভাবেই মাত্র ১০ মিনিটের রাস্তায় প্রায় ৪০ মিনিট লাগিয়ে সানফ্লাওয়ার স্কুলে গিয়ে পৌঁছায় পুলিশ। ততক্ষণে বেচারি রানুর দেহে প্রাণের ছিটে ফোঁটাও অবশিষ্ট ছিল না।
দুপে দৈত্যদের জটলাটা তখন ছোট্ট স্কুল মাঠের মাঝখানে পড়ে থাকা রানুর নিথর দেহটাকে ঘিরে দাঁড়িয়েছিল, আর সবুজ নামে সেই রডধারী যুবক ততক্ষণে লাপাত্তা। এরপর রানুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়া হয়। স্কুলের ভেতরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে ৩৫০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলা দায়ের হয়। ওদিকে সবুজের আর কোনো হদিসই পাওয়া যায় না। তার দোকানের আশেপাশের দোকানদারগুলোর দোকানিদেরকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছুই জানা যায়নি, কেবল তার বাসার ঠিকানাটা ছাড়া। সেই ঠিকানায় গিয়েও কোনো লাভ হয়নি, কারণ বাসা তালাবদ্ধ ছিল। যুবকটির সম্পর্কে যতটুকু জানা গেছে তা হচ্ছে, সে যেই দোকানটা চালাচ্ছে সেটা মূলত তার বাবার দোকান ছিল। তার মা ছিল না, বাবার সঙ্গেই থাকত সে। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো নিজের নেশাখোর বন্ধুদের সঙ্গে, আর রাত হলেই সেই বন্ধুদের সঙ্গে বসে নিজের বাবার সবজি বিক্রির টাকা নেশা করে ওড়াত। এ নিয়ে বাপ ছেলের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। বছরখানেক আগে সবুজের বাবা মারা যাওয়ার পর সবুজই দোকানটা চালাচ্ছে। দোকানে সবজি বিক্রি করে যা রোজগার করে তার বেশিরভাগই সে উড়িয়ে দেয় নেশা করে। যাই হোক, গত ৫ দিন ধরে এই ঘটনা নিয়ে বেশ গরম হয়ে আছে সংবাদ মাধ্যমগুলো। সবার দৃষ্টিতে এটা একটা গণপিটুনির ঘটনা হলেও বাপ্পাদিত্যর ধারণায় এই ঘটনার আড়ালে অন্য কোনো ঘটনা আছে। সবুজকে খুঁজে বের করতে সে নিজের খোঁচরদের সাহায্য নিয়েছিল। তার খোঁচররা সবুজের সন্ধান দিতে না পারলেও একজন খোঁজর সবুজের সেই বন্ধুদের মধ্যে দুজনের সন্ধান দিতে পেরেছিল, যাদের সঙ্গে সবুজ নেশা করত। ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা থাকে দিয়াবাড়ি এলাকায়। তাদের মধ্যে একজনের বাসায় প্রায় প্রতি রাতেই আসর বসত। সেই আসরে নিয়মিত যাতায়াত ছিল সবুজের, তবে বেশিরভাগ দিনই তার পকেটে টাকা পয়সা তেমন থাকত না। যা থাকত তাতে বড়জোর ২০ থেকে ২৫ গ্রামের মতো গাঁজা পাওয়া যেত। মাঝে মাঝে সে তার পরিচিত কোনো এক সাপ্লায়ারের কাছ থেকে মাদকদ্রব্য বাকিতেও নিয়ে আসত। যাই হোক, স্কুলে গণপিটুনির ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন রাতেও সবুজ ওই আসরে গিয়েছিল। কিন্তু সেদিন আসরে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে সবুজ তাদের মধ্যে থেকে একজনের হাতে ১৫০০ টাকা ধরিয়ে দিয়ে তাকে পাঠিয়েছিল সবার জন্য বিরিয়ানি আনতে। তার মানে সেদিন তার পকেটে মোটামুটি বড় অঙ্কের টাকা ছিল। অন্তত তার আর্থিক অবস্থার তুলনায় অঙ্কটা তো বেশ ভালোই বড়। এর অর্থ এটাই দাঁড়ায় যে সেদিন স্কুলের ভেতরে ঢুকে গুজবটা রটানোর জন্য কারো কাছ থেকে টাকা পেয়েছে সে। কিন্তু কার কাছ থেকে? বাপ্পাদিত্যর সন্দেহ সবুজকে দিয়ে এ কাজটা করিয়েছেন সোহরাব তরফদার, রেহনুমা আক্তার রানুর প্রাক্তন স্বামী। এই ভদ্রলোক ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেতা, যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রার্থী। আজ থেকে ৬ মাস আগে রানুর নিজের ৪ বছর বয়সী মেয়ে শ্রেষ্ঠাকে নিয়ে তার বাড়ি থেকে বের হয়ে এসে নিজের ভাইয়ের বাসায় ওঠেন, এবং তার ২ মাস পরেই, অর্থাৎ এখন থেকে ৪ মাস আগে কাগজে কলমে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এই ছাড়াছাড়ির কারণ রানুর উপর ভদ্রলোকের অমানসিক নির্যাতন। নিজের বাচ্চা মেয়েটার মুখ চেয়ে রানু দিনের পর দিন সেই নির্যাতন সহ্য করে গেলেও একটা পর্যায়ে সেই বাচ্চা মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি সোহরাব তরফদারের সংসার ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাপ্পাদিত্যর ধারণা, এর শোধ নিতেই হয়তো ভদ্রমহিলার প্রাক্তন স্বামী এরকম একটা ঘটনা ঘটিয়েছেন। বাপ্পাদিত্যর সন্দেহটা একদমই ফেলে দেওয়ার মতো নয়, মনে মনে ভাবে রায়হান। আরও কিছুক্ষণ ফাইলটাতে চোখ বুলিয়ে সেটা বন্ধ করে টেবিলের ওপরে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যাচ্ছিল রায়হান। এমন সময় তার মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মুখে এক চিরতে হাসি ফুটে উঠল রায়হানের। ফারিয়া কল করেছেন। এই মেয়েটির সঙ্গে রায়হানের পরিচয় হয়েছিল আজ থেকে প্রায় বছর ৪ আগে বেশ অদ্ভুতভাবে। রায়হান পুলিশের চাকরিতে ঢুকেছিল তখন মাত্র বছরখানেকের মতো হয়েছে। এরই মধ্যে পরপর কয়েকটা কেস সমাধান করে বেশ নাম করে ফেলেছিল সে। সংবাদ মাধ্যমগুলোতে সে হয়ে উঠেছিল বেশ পরিচিত মুখ। যাই হোক, সে বছর রায়হানের ছোট বোন ফারহানা এবং ভগ্নিপতি আশিকুজ্জামান মালয়েশিয়া থেকে এসেছিল সপ্তাহখানেকের জন্য। রায়হানের বড় বোন সাবরিনা
যিনি নিজের একমাত্র মেয়েকে নিয়ে কানাডায় থাকেন, তিনি সেবার আসতে পারেননি। সেবার রায়হানেরও প্রচণ্ড ব্যস্ত সময় যাচ্ছিল। তবু কোনো রকমে একদিনের ছুটি নিয়ে ফারহানা, আশিকুজ্জামান আর তার মামাতো ভাই ফরহাদকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে সে তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। সেখানে খাবারের অর্ডার দিয়ে তারা 4 জন আড্ডায় মেতে ওঠে। এরই মধ্যে বেজে ওঠে রায়হানের ফোনের নোটিফিকেশন টোন। ফোন বের করে রায়হান দেখে মেসেঞ্জারে একজন মেয়ে তাকে মেসেজ পাঠিয়েছে। মেয়েটির নাম তামজিদা ফারিয়া। লিখেছে, হাই। হ্যালো। রায়হানও ভদ্রতাসুলভ প্রত্যুত্তর দিল। রায়হানের ফ্রেন্ড লিস্টে মেয়েটি আছে আরও অনেক আগে থেকেই, কিন্তু কথা হচ্ছিল সেদিনই প্রথম। মেয়েটি লিখল, কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো। আচ্ছা, আপনি কি ফয়জুর রহমান কলেজে পড়তেন? না তো। কেন বলুন তো? ও আচ্ছা। তামজিদা ফারিয়া নামের মেয়েটির উত্তর। আসলে কলেজে পড়ার সময় আমার একজন বন্ধু হয়েছিল, তার নাম ছিল রায়হান। এইচএসসির পরে তার সঙ্গে আর কখনো যোগাযোগ হয়নি। এখন সে কোথায় আছে তাও জানি না। মাস 6 আগে টিভিতে আপনার একটা ব্যাংক ডাকাতির কেস সলভ করার নিউজ দেখে ভাবলাম আপনি আমার সেই কলেজ ফ্রেন্ড কিনা। ওই রায়হানের সঙ্গে আপনার চেহারারও বেশ মিল আছে বলে মনে হয়েছিল। এমনটা ভেবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। প্রায় ভাবতাম যে আপনাকে নক দিয়ে জিজ্ঞেস করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আজ ভাবলাম নক দিয়েই দেখি। আসলে খুশি হয়ে গিয়েছিলাম এই ভেবে যে কলেজের একজন বন্ধুকে এত বছর বাদে খুঁজে পেয়েছি, যে কিনা বর্তমানে এত বড় মাপের একজন পুলিশ অফিসার। কিন্তু নক দিয়ে দেখি আপনি সেই রায়হান নন। ওহ, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আপনার খুশিতে পানি ঢেলে দিলাম। জবাবে মেয়েটি হাসির ইমোজি সহ লিখল, আরে না, প্যারা নাই, চিল। পর মুহূর্তেই আবার লিখল, তা কি করছেন এখন? এভাবেই রায়হানের পরিচয় হয়েছিল ফারিয়ার সঙ্গে। তখন কে জানত এই পরিচয় মাত্র 1 মাসের মধ্যেই প্রণয়ে গড়াবে। হ্যালো। ফারিয়ার কল রিসিভ করে বলল রায়হান, কেমন আছো? ভালো। অপর প্রান্ত থেকে ফারিয়ার মিষ্টি কণ্ঠস্বর, তুমি কেমন আছো? এই তো ভালো। কি করছিলে? তেমন কিছু না, একটা কেসের ফাইলে চোখ বুলাচ্ছিলাম। হে। ফারিয়ার কণ্ঠে অপরাধবোধ। আমি কি ডিস্টার্ব করলাম? আরে ধুর, কি যে বলো। ফারিয়ার কথা হেসে উড়িয়ে দিল রায়হান। এসব বাজে না বকে তোমার কি অবস্থা সেটা বলো। রাতের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। তোমার? হ্যাঁ, হয়েছে। অতঃপর গল্পে মজে উঠল তারা। এতটাই মজে উঠল যে সময়ের দিকে আর খেয়ালই থাকল না তাদের। অবশ্য তাদের দুজনের জন্য এটা নতুন কিছু নয়, বরং প্রায় প্রতি রাতেরই ঘটনা। অধ্যায় 5। থানার সামনে সেই বাপ্পাদিত্য থমকে দাঁড়ালো বিভিন্ন টিভি চ্যানেল আর খবরের কাগজের সাংবাদিকদের জটলা দেখে। জটলাটার সামনে দুহাত পেছনে নিয়ে দাঁড়িয়ে আছেন ওসি হেলাল উদ্দিন, আর তার পেছনে জুনিয়র এসআই মোস্তাফিজুর আর 2 জন কনস্টেবল, শামসুল এবং ইনাম। ওসি সাহেব, হেলাল উদ্দিনের দিকে মাইক্রোফোন ধরে রাখা সাংবাদিকদের জটলার ভেতর থেকে একজন চেঁচিয়ে প্রশ্ন করল, সবুজকে আপনারা কখন, কিভাবে আর কোথা থেকে গ্রেফতার করলেন, একটু বলবেন? বাপ্পাদিত্য রীতিমতো আকাশ থেকে পড়ল যেন। সবুজকে গ্রেফতার করা হয়েছে? কে করল গ্রেফতার? আর কখনই বা করল? একটু কেশে গলাটা পরিষ্কার করে নিলেন ওসি সাহেব। তারপর বলতে শুরু করলেন, আমি কনস্টেবল শামসুল আর ইনামকে দায়িত্ব দিয়েছিলাম সিভিল ড্রেসের সবুজের বাসার ওপর নজর রাখার জন্য। গত 5 দিন ধরে ওরা 2 জন পালা করে নজর রেখে আসছিল। তো আজকে ভোর 3:45টার দিকে কনস্টেবল শামসুল এসআই মোস্তাফিজুরকে ফোন করে জানায় সবুজ বাসায় এসেছে এবং দরজার তালা খুলে ঢোকার চেষ্টা করছে বাসায়। এরপর মোস্তাফিজুর কল করে আমাকে। আমি তার কল পেয়ে তখনই বের হয়ে পড়ি এবং মোস্তাফিজুরকে সঙ্গে নিয়ে সবুজের বাসায় চলে যাই। সেখান থেকে সবুজকে অ্যারেস্ট করে আমরা সোজা থানায় নিয়ে আসি। শামসুল আর ইনাম সবুজের বাসার ওপরে নজর রাখল কখন? অবাক হয়ে ভাবল বাপ্পাদিত্য। সে ওসি সাহেবকে একবার বলেছিল
যে একজন বা দুজন কনস্টেবলকে সাদা পোশাকে সবুজের বাসার আশেপাশে পাহারায় বসিয়ে রাখলে ভালো হতো। কারণ বলা তো যায় না, যে কোনো প্রয়োজনে সবুজ লুকিয়ে লুকিয়ে নিজের বাসায় আসতেও পারে। তখন ওসি সাহেব নিজেই সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে বলেছিলেন, আরে না, সবুজের মতো বিলায়ের বাচ্চা ওই সাহস করবে না, ওর ধরা পড়ার ভয় আছে না। মোট কথা, এই কেসে বিন্দুমাত্র শ্রম কিংবা মাথা খাটাতে রাজি ছিলেন না ওসি সাহেব। এই থানায় বদলি হবার পর থেকে এ পর্যন্ত বাপ্পাদিত্য তাকে যতদূর চিনেছে তাতে বুঝেছে যেই কেস থেকে বাড়তি আয় রোজগারের সুযোগ নেই, সেই কেসে কোনো রকম আগ্রহ পান না এই ভদ্রলোক। কিন্তু বাপ্পাদিত্য ভাবছে অন্য কথা। এই কেসের তদন্তকারী দলে যেখানে ওসি সাহেবের পরেই তার স্থান, সেখানে এরকম একটা অভিযান চালানো হলো তাকে না জানিয়ে। অদ্ভুত ব্যাপার। সাংবাদিকরা আরও কিছু প্রশ্ন ছুড়ে দিল ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনের দিকে। হেলাল উদ্দিন কিছু প্রশ্নের উত্তর দিলেন, আর কিছু প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন। তারপর সাংবাদিকদেরকে বিদায় জানিয়ে থানার ভেতরে চলে গেলেন। তার পেছন পেছন গেল মোস্তাফিজুরও। সাংবাদিকরাও ঢুকে পড়তে যাচ্ছিল। তাদেরকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ল কনস্টেবল শামসুল আর ইনামসহ আরও কয়েকজন পুলিশ সদস্য। বাপ্পাদিত্য খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর তাদেরকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন কিংবা এসআই মোস্তাফিজুর কাউকেই দেখতে পেল না সে। ওসি সাহেব নিজের রুমে ঢুকে গেছেন। মোস্তাফিজুরও সম্ভবত সেখানেই। হাতের ইশারায় কনস্টেবল জামশেদকে ডাকল বাপ্পাদিত্য। জামশেদ সঙ্গে সঙ্গেই এগিয়ে এসে বাপ্পাদিত্যর সামনে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে স্যালুট ঠুকল। শুনলাম সবুজকে নাকি অ্যারেস্ট করে আনা হয়েছে। জি স্যার, বাপ্পাদিত্যর প্রশ্নের জবাবে বলল জামশেদ। কোথায় ও? লকআপে স্যার। আচ্ছা। বলেই থানার লকআপের দিকে হাঁটা ধরল বাপ্পাদিত্য। আর চোখে লক্ষ্য করল এসআই জুবায়ের নিজের ডেস্ক ছেড়ে উঠে ওসি সাহেবের রুমের দিকে যাচ্ছে। হয়তো সে এসেছে এই খবর দিতে। কিন্তু কেন? লকআপের সামনে এসে ভেতরে উকি দিল সে। 4 জন আসামি আছে ভেতরে। এদের মধ্যে 2 জনকে গতকাল আর একজনকে 3 দিন আগে গ্রেফতার করে আনা হয়েছিল। চতুর্থ জনকে নতুন দেখা যাচ্ছে। পুরনো 3 জনের কাছ থেকে খানিকটা দূরে এক কোণে দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে আছে চতুর্থ জন। এই কি সবুজ? আর একটু ভালো করে দেখার চেষ্টা করল বাপ্পাদিত্য। হ্যাঁ, সবুজই তো মনে হচ্ছে। স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ঝাপসা ছবিটাতে সবুজের চেহারা অত ভালো বোঝা যায় না। তার ঘর তল্লাশি করে একটা মাত্র পাসপোর্ট সাইজ ছবি পাওয়া গেছে কেবল। সেটাও আরও কয়েক বছর আগের তোলা। সবুজের কোনো ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেলে হয়তো সেখান থেকে তার ছবিও পাওয়া যেত। অস্পষ্ট সিসিটিভি ফুটেজ আর সেই পাসপোর্ট সাইজ ছবি থেকে ছেলেটার চেহারা সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া যায় তার ভিত্তিতেই তাকে খুঁজছিল পুলিশ। সেই চেহারাটা কল্পনা করার চেষ্টা করল বাপ্পাদিত্য। হ্যাঁ, লকআপের ভেতরে থাকা চতুর্থ জনের চেহারার সঙ্গে মেলে বটে। তবে সিসিটিভি ফুটেজে তার মাথা ভর্তি ঝাঁকড়া চুল আর মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি থাকলেও চতুর্থ এই আসামির চুল দাড়ি সব কামানো। তোমার থানায় আসার সময় হয়েছে তাইলে? পেছন থেকে ওসি সাহেবের ফ্যাসফেসে কণ্ঠ ভেসে আসতেই ঘুরে দাঁড়ালো এসআই বাপ্পাদিত্য। দেখল শীর্ণকায় ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন 2 হাত নিজের প্যান্টের পকেটে পুরে দাঁড়িয়ে সরু চোখে তার দিকে তাকিয়ে রয়েছেন। আর তার পেছনে দাঁড়িয়ে নিজের ভুঁড়িতে হাত বোলাচ্ছে এসআই মোস্তাফিজুর। ওসি সাহেবের উদ্দেশ্যে একটা স্যালুট ঠুকল বাপ্পাদিত্য। আমি তো প্রতিদিন সময় মতোই আসি স্যার, আজও এসেছি, বাপ্পাদিত্য বলল। তবে মোস্তাফিজুর আজ আমার আগে এসেছে দেখে বেশ অবাকই হয়েছি স্যার। মোস্তাফিজুর প্রায় প্রতিদিনই বেশ দেরিতে আসে থানায়। অবশ্য হাজিরার খাতা সেটা বলে না, কারণ সে যে সময়েই আসুক না কেন হাজিরার খাতায় সময়টা লিখে যে সময়ে থানায় এসে হাজিরা দেওয়ার কথা সেই সময়টাই। ব্যাপারটা যে কেউ খেয়াল করে না তা না, সবাই খেয়াল করে। কিন্তু ওসি সাহেবের নানান কাজে আসে এই জুনিয়র এসআই। তাই এর নামে কোনো অভিযোগ তুলে নিজের বিপদ ডেকে আনতে চায় না কেউ। ইদানিং তো এরকমও শোনা যাচ্ছে যে ওসি সাহেব
খুব শীঘ্রই উপরমহলে সুপারিশ করে প্রমোশন পাইয়ে দেবেন মোস্তাফিজুরকে। অন্য কে কি করলো না করলো সেটা বাদ দাও মিয়া, দাঁত মুখ খিচিয়ে বললেন ওসি সাহেব। শুনলাম কালকে ডিবি অফিসে গেছিলা। আমি তো ভাবছিলাম আজকেও তুমি থানায় আসার আগে ডিবি অফিসে যাবা। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল বাপ্পাদিত্য। মনে মনে ভাবল, আমি যে গতকালকে ডিবি অফিসে গিয়েছিলাম সেটা এই ব্যাটা জানলো কি করে? রায়হান স্যার জানিয়েছেন? না, উনাকে একদমই সেরকম মানুষ বলে মনে হয় না। তাহলে এই বেটা কি আমার পেছনে ফেউ লাগিয়েছে? বাপ্পাদিত্য কিছু বলছে না দেখে হেলালুদ্দিন মুখ বিকৃত করে আবারও বলতে লাগলেন, শুনো, আমার সাথে চালাকি কইরা বেশি দূর যাইতে পারবা না। ওসি আমি ঘাস খায়া হই নাই, বুঝলা? তোমার জন্মের আগে আমি কি করছি খোঁজ নিয়া দেখো। কথাগুলো বলে ঘুরে দাঁড়ালেন ওসি। তারপর মাথার টুপিটা খুলে নিজের চকচকে টাকে হাত বোলাতে বোলাতে নিজের অফিস রুমের দিকে হাঁটা ধরলেন। রুমে ঢুকে যাওয়ার আগ পর্যন্ত তার গমনপথের দিকে তাকিয়ে রইল বাপ্পাদিত্য। তারপর এসআই মোস্তাফিজুর রহমানের দিকে তাকালো সে। মুখ টিপে হাসছিল মোস্তাফিজুর। বাপ্পাদিত্য তাকাতেই সেই হাসি সরে গেল তার মুখ থেকে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল এসআই বাপ্পাদিত্য। মোস্তাফিজুরকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল নিজের ডেস্কের কাছে। ডেস্কের পেছনে গিয়ে চেয়ারটা টেনে নিয়ে ধপাস করে বসে পড়ল সেখানে। তারপর পকেট থেকে নিজের মোবাইল ফোনটা বের করে এনে ফেসবুকে ঢুকল সে। নিউজ ফিড স্ক্রল করতে করতে কতটা সময় পার হয়েছে জানে না সে। হঠাৎ করে নিউজ ফিডে আসা একটা অনলাইন নিউজ পোর্টালের খবরের লিকে চোখ আটকে গেল তার। আজ ভোরে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, খবরটা তারই। থাম্বনেইলে সেই লাশের ছবি। লাশের মুখের অংশটা ছবিতে ব্লার করে দেয়া হয়েছে মুখটা খুব বাজেভাবে থেতলে যাওয়ার কারণে। তবে শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, আর এই কারণেই খবরটাতে আটকে গেছে বাপ্পাদিত্যর চোখ। খবরটা মিনিমাইজ করে রেখে দ্রুত ফোনের গ্যালারিতে চলে গেল সে। তারপর সানফ্লাওয়ার স্কুলের 5 দিন আগে সেই সিসিটিভি ফুটেজগুলো থেকে নেওয়া স্ক্রিনশটগুলোর মধ্য থেকে একটা বের করে সেখানে একজনের ওপরে, আরও ভালো করে বলতে গেলে একজনের ডান হাতের ওপরে জুম ইন করল। এরপর আবার চলে গেল মিনিমাইজ করে রাখা খবরের লিঙ্কটাতে। সেখানে গিয়ে স্ক্রল করে নিহতের ছবিটা সামনে এনে নিহতের ডান হাতটা দেখল। চকচক করে উঠল তার চোখজোড়া। কোনো সন্দেহ নেই, একই ব্যক্তি। ফোনটা পকেটে পড়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বাপ্পাদিত্য। তারপর হাঁটা ধরল থানার এভিডেন্স রুমের দিকে। পরপর বেশ কয়েকটা কাজ করতে হবে এখন তার, এবং কাজগুলো করতে হবে খুব দ্রুত। আজকের গল্প শেষ হচ্ছে এখানেই। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।